নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার কলকাতার এই দা নিউজ বাংলা স্টুডিওতে ফিরে এলাম। আপনারা জানেন ভোটের আগে থেকেই আমি এই নিউজ বাংলা স্টুডিও ছেড়ে দিয়েছিলাম। তারপরে তো ভোটে প্রার্থী হওয়া, তারপরে ভোটের লড়াই, সেই ভোটে জিতে এখন মেমারির বিধায়ক। কিন্তু সাংবাদিক সত্তা কি ছাড়া যায়? ওয়ান্স এ জার্নালিস্ট অলওয়েজ এ জার্নালিস্ট। তাই আমি আপনাদের বলেছিলাম যে কিছু কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সাধারণ মানুষের কাজ করার পরেও, মেমারির বিধায়ক হিসেবে কাজ করার পরেও কিছু কিছু ঘটনা আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো, একেবারে সোজা সাপটা সরল ভাষায়। ঠিক যেমন আজকে আজকে আপনারা জানেন রাজ্য বিধানসভায় বাজেট পেশ হলো। বিজেপি সরকারের প্রথম বাজেট। কিরকম হলো বাজেটটা? এক কথায় অসাধারণ। এরকম বাজেট কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি, কেউ কখনো কল্পনাও করেনি যে এরকম বাজেট পশ্চিমবঙ্গ বিধানসভায় কোন রাজ্য সরকার আনতে পারে। তৃণমূলের মুখপাত্ররা সমালোচনা করছেন। কি সমালোচনা? তাদের সমালোচনা করার জন্য একটাই কথা, যে এবারে দিল্লি থেকে পয়সা আসছে তাই এত ভালো বাজেট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নাকি দিল্লি থেকে পয়সা আসতো না, তাই বাজেট হতো না। এটা হচ্ছে তৃণমূলের মুখপাত্রদের কথা। ফলে বুঝতেই পারছেন বাজেট কতটা ভালো হয়েছে। কথা না বলে একেবারে সরাসরি চলে যাই পশ্চিমবঙ্গ বাজেটে। দুটো বই দেওয়া হয়েছিল বিধায়কদের, একটা বাজেট নিয়ে ইংরাজিতে লেখা বই, একটা বাজেট নিয়ে বাংলায় লেখা বই। এই বাজেটের বই, যেটা বাজেট বক্তৃতা আপনারা দিয়েছেন জানেন আপনারা, অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত, এবং সেখানে প্রথম যেটা বাজেটের লাইন হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে বিকশিত ভারত, এবং সেটার সঙ্গে তাল মিলিয়ে বিকশিত বাংলা গড়ে তোলা এই সরকারের প্রথম কাজ, যেটা বাজেট ভাষণের প্রথমেই উঠে এসছে। এবং এখানে এই যে আমাদের হাতে প্রায় 59 পাতার বাজেট উঠে এসছে, এর মধ্যে আমি জিস্ট কিছু আমি আপনাদের বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ভালো বাজেট হয়েছে, যেটা এই পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে আগে কোনোদিন হয়নি, যেটা আজকে পেশ করলেন আমাদের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। সরাসরি বাজেটে চলে আসছে। প্রথমেই বাজেটে লেখা আছে যে উত্তরাধিকার সূত্রে আমরা কি পেয়েছি? ভালো কিছু পাইনি। উত্তরাধিকার সূত্রে আমরা বিশাল ঋণের উত্তরাধিকার পেয়েছি। এই ঋণটা কত? পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার কত ঋণ নিয়ে শুরু করছে? প্রায় এখানে ঋণের পরিমাণ হচ্ছে 8,15,891 কোটি টাকা ধার রয়েছে বাজারে পশ্চিমবঙ্গ সরকারের। অর্থাৎ বিজেপির হাতে যে সরকার এসছে সেখানে ধার রয়েছে 8,15,891 কোটি টাকা। ভাবুন একবার, এই পরিমাণ ঋণের বোঝা নিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সরকারকে কাজ করতে হচ্ছে। এবার দেখা যাক ঠিক কি কি হলো আজকে। নতুন জেলা তৈরি হচ্ছে। কোনগুলো? কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ নতুন জেলা হবে। কাঁথি একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হচ্ছে। রবিবল্লভপুর নতুন মহকুমা হচ্ছে। পুরসভা হচ্ছে শিব মন্দির, গাজল, চাচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি। নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা এবং কালিম্পং জেলার লাভা ব্লক যে আছে সেখানে গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ, এখানে ফায়ার ব্রিগেড স্টেশন হবে। যেটা সবচেয়ে বড় কথা, যেটা শোনার জন্য এই বাংলার কর্মহীন, কর্মপ্রার্থী, বেকার যুবক যুবতীরা বসেছিল, 1,00,000 চাকরি হবে এখন। 1,00,000 শূন্য পদে পূরণ করবে, যার 33% হবে মহিলা। মহিলাদের জন্য একটা বড় খবর। 1,00,000 সরকারি চাকরি তৈরি হবে এবং সেখানে 33% মহিলা। এই শূন্য পদগুলোর মধ্যে কি কি আছে? 20,000 আছে পুলিশ বিভাগে, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000টি ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অন্যান্য সরকারি অফিস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে 5টা জেনারেশনকে শেষ করে দিল, তাদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে, ঊর্ধ্বসীমা 5 বছরের ছাড় দেওয়া হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর জোর দেওয়া হয়েছে, সেজন্য পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন। ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইসে বিভিন্ন জায়গায় কাজ হবে। ফলে এই যে বালির বলুন বা কয়লা বলুন, যেখানে দুর্নীতি হয় সেখানে দুর্নীতি কমবে। আর কি আছে এখানে? আমরা দেখলাম বিধায়করা যেটা খরচা করে যেটা টাকা পান, সেটা আগে ছিল 70 লক্ষ টাকা বিধায়করা প্রতি বছর নিজের জায়গায় খরচা করার জন্য পেতেন। এবার সেটা হয়ে গেল 1 কোটি টাকা। অর্থাৎ 5 বছরে একজন বিধায়ক 5 কোটি টাকা খরচা করতে পারবে নিজের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে, বিধায়ক তহবিল থেকে। যেটা আপনারা জানেন কখনো জেলা শাসক সূত্রে বা পঞ্চায়েত সমিতি সূত্রে এগুলো খরচা হয়। ফলতা, ওই জাহাঙ্গীরের ফলতা নয়, এবার বিজেপির ফলতা।
এবং সেই জন্য এই ফলতাকে মডেল ব্লক হিসেবে তুলে ধরা হবে। ফলতায় জয় পেয়েছে বিজেপি, একটা সময় চুরি করে জিতত তৃণমূল কংগ্রেস। আরো আছে, যেমন মাইনে বাড়ছে, যার জন্য মেমারি বিধায়কেরও সামান্যতম কিছুটা অবদান রয়েছে। কারণ এই এদের মাইনে বাড়ানোর কথা, নতুন পে স্কেল চালু করার কথা আমি প্রস্তাব আকারে দিয়েছিলাম। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ 2000 টাকা করে মাসিক পারিশ্রমিক বাড়ছে। এছাড়া হোমগার্ড, এনভিএফ কর্মী, এদেরও 2000 টাকা করে বাড়ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবী, মৈত্রী, অন্যান্য যারা আছেন তাদেরও 2000 টাকা করে বাড়ছে। ভিআরপি যারা আছেন, আপনারা জানেন ভিলেজ রিসোর্স পার্সন, ভিসিটি যারা আছেন ভেক্টর কন্ট্রোল টিম, ভিএসটি যারা আছেন ভেক্টর সার্ভিলেন্স টিম, তাদেরও যেটা মাসিক প্রতিদিন দৈনিক মজুরি 200 টাকা এবং 175 টাকা ছিল, তার উপর আরো 100 টাকা করে বাড়ানো হচ্ছে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে 5000 টাকা করে দেওয়া হবে। জরুরি অবস্থার সময় যারা কারাবাস ভোগ করেছেন তাদের 10,000 টাকা করে দেওয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা এবং ভিত্তিহীন মামলার শিকার যারা হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা এবার সংগ্রামী ভাতা পাবেন। সিভিল ডিফেন্স ন্যূনতম 20 দিনের কাজ পাবেন। সবচেয়ে বড় খবর সরকারি কর্মীদের জন্য দিয়ে বাড়লো কত শতাংশ? 20% মহার্ঘ ভাতা বেড়েছে, যেটা আজ অব্দি কোনো বাজেটে কেউ দেখতে পায়নি। 18% মহার্ঘ ভাতা ছিল, অতিরিক্ত 20% বাড়লো, 38% মহার্ঘ ভাতা হলো। শুধু এটাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছেন যে এই মহার্ঘ ভাতার পরিমাণ, ডিএর পরিমাণ আস্তে আস্তে কেন্দ্রীয় সরকারের হারেই নিয়ে যাওয়া হবে। ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা এখন উৎসব পালন করছেন। শুধুমাত্র সরকারি কর্মচারী নন, যারা পেনশন পাচ্ছেন, অবসরপ্রাপ্ত কর্মী, তারাও কিন্তু এই 20% জিয়ারনেস রিলিফ পাবেন, মহার্ঘ ভাতা পাবেন। বাজেটের ক্ষেত্রে আমরা দেখলাম বিভিন্ন রকম ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন রকম। অন্নপূর্ণা যোজনা, যেটা মহিলাদের 3000 টাকা করে দেওয়া হচ্ছে, 36,000 কোটি টাকা বরাদ্দ হলো। একটা দারুণ জিনিস আমরা দেখলাম, এই যে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা করা হবে। অর্থাৎ বাবারা যদি মনে করেন যে আমার মেয়ে বিয়ে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, পড়াশোনার দরকার নেই, তাদেরকেও 50,000 টাকা সহায়তা করা হবে, যাতে এই উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট কমে যায়। এর জন্য 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মায়ের কোল সভ্যতার সূতিকাগার, সেই প্রকল্পটা যেটা আমরা ভোটের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অর্থাৎ প্রেগন্যান্ট মহিলাদের 21,000 টাকা আর্থিক সহায়তা, এবং তার সঙ্গে গর্ভবতী মায়েরা 6টা পুষ্টি কিট বিনামূল্যে পাবেন। এই সরকার কথা রাখে, ডাবল ইঞ্জিনের সরকার। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি এবার বাজেটে রাখা হলো। 21,000 টাকা দেওয়া হবে গর্ভবতী মহিলাদের জন্য। আর কি দেখতে পেলাম আমরা? মহিলাদের সুরক্ষার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হলো। প্রতিটা মহকুমাতে একটা করে মহিলা থানা এবং প্রত্যেক থানাতে একটা করে নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। আমি যেগুলো প্রস্তাব দিয়েছিলাম, আশাকর্মী, আইসিডিএস, তাদেরও মাইনে বাড়ছে। আশাকর্মী এবং আইসিডিএস দের মাইনে কত বাড়ছে? 5,000 টাকা বাড়ছে একেবারে, যেটা মহিলা মুখ্যমন্ত্রী থাকাকালীন 1 টাকাও বাড়েনি। 5,000 টাকা করে বাড়ছে আশা এবং আইসিডিএস কর্মীদের মাইনে। সরকার নিজেদের প্রতিশ্রুতি রাখছে। বিকশিত ভারত 2047, যেটা মোদী সরকারের প্ল্যান, সেটা এখানে আমাদের বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কিন্তু এবারে রাজ্য বাজেট তৈরি হলো। এবং এই জন্য এই যে বিবিজিআরএম, এর জন্য 14,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। অবিশ্বাস্য, এই রকমের বাজেট এর আগে আর কোনোদিন দেখা যায়নি। অনেক কিছু আছে, সবকিছু বলতে গেলে এই 10 মিনিট বা 8 মিনিটের মধ্যে বলতে পারবো না। পশ্চিমবঙ্গ চা পর্যটন নীতি শুরু হলো, যেখানে বলা ছিল 30% জমি চায়ের, যারা চায়ের ব্যবসা করেন তারা 30% জমি অন্যান্য ব্যবসার জন্য ব্যবহার করতে পারবে, সেটা কমিয়ে 15% করা হয়েছে। 400টি মা আহার কেন্দ্র চালু করা হলো, এখানে ডিম, মাছ, সবজি খাওয়ানো হবে। ভবিষ্যতে আরো 210টা এরকম মা আহার প্রকল্প চালু করা হবে। মহিলা বিধবাদের পেনশন চালু করার কথা বলা হচ্ছে। সবর, লোধা সবর, টোটো এবং বীরহর, আপনারা জানেন এই যে পশ্চিমবঙ্গের যে আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী, এদেরকে কিন্তু আর্থসামাজিক দিক দিয়ে এদিকে যাতে এরা উঠে আসতে পারে, তার জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে এই আদিবাসী গোষ্ঠীগুলোর প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, ভোজ্য তেল এসব দেওয়া হয়, যেটা এর আগে কোনো সরকার কখনো ভাবেইনি, চিন্তা ভাবনা করে। পরিযায়ী শ্রমিক, তারাও আয়ুষ্মান ভারতের কার্ড পাবে। সত্যি কথা বলতে কি, এতটাই আছে যে গোটা বাজেটটা যদি বলতে চাই তাহলে এই 8-10 মিনিটের মধ্যে কমপ্লিট করা যাবে না। অ্যাকচুয়ালি ভারত সরকার, মোদী সরকার একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে পূর্বোদয় প্রকল্প। অর্থাৎ ইস্টার্ন রিজিয়নে যে রাজ্যগুলো আছে
সেগুলোকেও সমান তালে এগিয়ে আসতে হবে। গোটা ভারতবর্ষ যেভাবে উন্নতির দিকে ছুটে যাচ্ছে, সেদিকে আমাদের পশ্চিমবঙ্গ অন্যতম। যেমন এই পশ্চিমবঙ্গের জন্য একটা সর্বাঙ্গীন পরিকল্পনা করা হয়েছে। বাজেটে যেমন ভারত সরকার ডানকুনি এবং লুধিয়ানা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে যুক্ত করছে, ডানকুনি এবং লুধিয়ানা। আবার অন্যদিকে বাজেটে যেটা ঘোষিত হয়েছে, ডানকুনি এবং সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি হবে। বুঝতে পারছেন যে ব্যবসার ক্ষেত্রে গোটা ভারতবর্ষের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। এটাই ডাবল ইঞ্জিনের সরকারের ফায়দা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে হলদিয়া এবং কলকাতা বন্দর যে নাব্যতা কমে আসছে, জাহাজ ওঠানামার দীর্ঘসূত্রিতা হচ্ছে, এজন্য এই পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্র পাড়ে একটি গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। সরকার এই পশ্চিমবঙ্গে ব্যবসার হাল আবার ফিরিয়ে আনার কথা ভাবছে। যেমন এখানে কালনা এবং শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটি ভাগীরথী প্রধান সেতু নির্মাণ হবে, যার প্রজেক্ট রিপোর্ট তৈরি হয়েছে। 1,200 কোটি টাকা, 1200 কোটি টাকা ব্যয় এই বাজেটের খাতে রাখা হয়েছে। এছাড়াও 900 কোটি টাকা ব্যয়ে প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ চিংড়িঘাটা নিউ টাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। এই করিডরটি এম বাইপাস এবং সল্টলেক সেক্টর 5 কে যুক্ত করবে। হুগলি জেলার ডানকুনি জংশন মগরার মধ্যে একটি কৌশলগত রোড করিডর প্রকল্প গড়ে তোলা হবে, যার জন্য প্রায় 1,850 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বীরভূম জেলায় 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কি রাইট ব্যাংক মেন ক্যানেল তৈরি হবে, বা লেফট ব্যাংক মেন ক্যানেল, যেটা হচ্ছে 4 লেন ব্রিজ সহ একটা ময়ূরাক্ষী নদীর উপর 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে, যার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করা আছে। মেট্রো হবে, ভারতবর্ষের প্রথম মেট্রো তৈরি হয়েছিল এই কলকাতাতে, কিন্তু তারপর এই কলকাতাতেই আবদ্ধ থেকে গেছে। এবার মেট্রোর প্রকল্প নেওয়া হবে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে টেকনো ইকোনমিক স্টাডি করা হবে। অর্থাৎ শুধু কলকাতা নয়, দুর্গাপুর শহর হতে পারে বা এই শিলিগুড়ি শহর হতে পারে, যেখানে মেট্রো রেল দেখা যাবে। এটা সরকার নতুন করে প্ল্যান নিচ্ছে। কল্যাণীর কাছে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য 1000 থেকে 1500 একর জমি শনাক্ত করা হবে। অর্থাৎ ব্যবসা বাড়ার জন্য যে বিমানবন্দর রেলপথের ব্যবস্থা বাড়াতে হবে, সেটাও কিন্তু সরকার খতিয়ে দেখছে। ন্যাশনাল এডুকেশন পলিসি নতুন করে তৈরি হবে। আমি যেটা দাবি করেছিলাম যে সিলেবাস পাল্টাতেই হবে, ওই বাম আমলের ওই একেবারে ওই পচা ধসা সিলেবাস, ন্যারেটিভ যুক্ত সিলেবাস, এবার এই সরকারকে বাতিল করে নতুন করে সিলেবাস করতে হবে। এটা আমাদের গত 7 বছরের দাবি ছিল, আমাদের নতুন সরকার সেটা এবার মেনে নিয়েছে। স্কুলগুলির উপর জোর দেওয়া হচ্ছে, নতুন করে স্কুলগুলির জন্য সহায়তা আসছে। রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য বাজেটে প্রহিবিশন রাখা হয়েছে। এবং ভোটের প্রতিশ্রুতি আমি যেটা দিয়েছিলাম যে সর্বভারতীয় চাকরির ক্ষেত্রে কোচিং সেন্টার খোলা হবে, সরকার সেটাই বলে দিল। আইআইটি, জেই, নিট, ক্যাট, সিএ এবং অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষার মতন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্যারা টিচার, যেমন আইসিডিএস, আশা, সিভিক, এর সঙ্গে যে প্যারা টিচাররা ছিলেন, যাদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, প্যারা টিচারদের মাসিক মাইনে 5,000 টাকা বৃদ্ধি করা হলো এবারের বাজেটে। অবিশ্বাস্য ঘটনা। মিড ডে মিলে যারা কাজ করেন তাদের মাসিক সম্মান 1,000 টাকা বৃদ্ধি করা হলো, যদিও তারা একটু বেশি চেয়েছিলেন, কিন্তু আপাতত 1,000 টাকা বৃদ্ধি হলো। ভবিষ্যতে এই সরকার নিশ্চয়ই এই মিড ডে মিলে যারা কাজ করেন, কুক কাম হেল্পাররা, তাদের মাইনে আরেকটু বাড়াবে, এটাই আমরা আশা রাখছি। আইসিডিএস সেন্টারগুলোতে গ্যাসের কানেকশন, সোলার প্লেট, বাসনপত্র, নিরাপদ পানীয় জল, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফাই, এগুলো বসানো হবে। অর্থাৎ স্কুল শিক্ষার উপর আমাদের নতুন সরকার যোগ দিচ্ছে। রাজ্যে একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি হচ্ছে। যে সমস্ত স্পোর্টস ক্লাব জাতীয় ক্রীড়া স্তরে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করবে, তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা করা হবে। খেলাধুলার উপর জোর দেওয়া হচ্ছে। শিক্ষা এবং খেলাধুলা দুটোতেই সমানভাবে নজর দিচ্ছে নতুন সরকার। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে ভরসা কর্মসূচি চালু করা হবে অক্টোবর থেকে। গ্র্যাজুয়েট যারা বেকার আছেন 3,000 টাকা করে পাবেন, অন্যান্য যারা আছেন 2,000 টাকা করে পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্প 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 7 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে আটকে রেখেছিলেন, যাতে এই বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা না পায়। রাজ্য সরকার 13টা রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন, অর্থাৎ ডাক্তারি আসন, এবং 450টি বেশি পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে।
স্বাস্থ্য পর্যটন হিসেবে গড়ে তোলা হবে, 5টা আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। স্বাস্থ্য পর্যটন কেন্দ্র এবং ধর্মীয় পর্যটন কেন্দ্রের উপর জোর দেওয়া হলো। বিভিন্ন রকমের প্ল্যান নেওয়া হয়েছে, সবটা বলছি না, সবটা বললে ওই যে বললাম 10-15 মিনিটের মধ্যে এটা করাই যাবে না। পিএম কিষাণ ফান্ডে নতুন করে আবার টাকা দেওয়া হয়েছে, 3,000 টাকার প্রায় বছর পিছু অতিরিক্ত 3,000 টাকা বাড়ানো হলো। আগে 6,000 টাকা দেওয়া হতো 3টে সমান কিস্তিতে, এটা 3,000 বাড়ানো হলো, মানে পিএম কিষাণ এখানে প্রকল্পে 9,000 টাকা হলো, যেটা প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি রাখা হলো। ধানের সহায়ক মূল্য যেমন 3,100 টাকা করা হলো কুইন্টাল প্রতি, এটাও বাড়ানো হলো ধান চাষিদের কথা মাথায় রেখে। আলুর উপর বিভিন্ন প্রস্তাব নেওয়া হয়েছে। আলুর যে ফসল বীমা ছিল, যে প্রিমিয়াম 50% সরকার বহন করবে, অতিরিক্ত 50%। সরকার ঢেলে সাজিয়েছে। এই সবটা বলতে গেলে আপনারা বুঝতে পারতেন যে কিভাবে সরকার বিভিন্ন জিনিসের উপর নজর দিয়েছে। স্টার্ট আপ এবং মাইক্রো, যারা যুব মাইক্রো হিসেবে কাজ করবেন, 2 লাখ যুবককে 10 লাখ টাকা অব্দি আর্থিক সাহায্য করা হবে, যাদের মধ্যে 5 লাখ টাকা গ্রান্ট এবং 5 লাখ টাকা সুদবিহীন ঋণ হিসাবে দেওয়া হবে, যার জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকার এতটা ভেবেছে, সবটা যদি বলতে চাই তাহলে আধ ঘন্টার বেশি হয়ে যাবে মিনিমাম। এই যে বলছিলাম রিজিওনাল যেগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে, পর্যটন, ধর্মকে কেন্দ্রীয় ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন সমৃদ্ধশালী যেগুলো ঐতিহ্য আছে, এই স্থানগুলো সংরক্ষণ এবং প্রসার ঘটানো হবে। কালীঘাট এবং তারাপীঠের বিখ্যাত কালী মন্দির, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, মদনমোহন মন্দির, জলপেশ মন্দির, ঠাকুরনগর ঠাকুর বাড়ি, মা কল্যাণেশ্বরী, তারকেশ্বর, কঙ্কালীতলা, কীর্তেশ্বরী, কোন্নগর এবং বিভিন্ন শক্তিপীঠের মতন ঐতিহ্য বহনকারী স্থানগুলোর পুনরুদ্ধারের জন্য একটি সর্বাঙ্গীন পরিকল্পনা প্রস্তুত করতে হেরিটেজ কমিশন পুনর্গঠন ঘোষণা করা হবে। ধর্মীয় পর্যটনের উপর জোর দেওয়া হচ্ছে। বেঙ্গল শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে, ঠিক যেমন ভাবে উত্তরপ্রদেশে যোগী সরকার রাম মন্দিরকে কেন্দ্র করে গোটা উত্তরপ্রদেশকে পর্যটনে সাজিয়ে তুলেছে, ধর্মীয় পর্যটন, সেটা এবার এখানে হবে। বেঙ্গল শক্তিপীঠ সার্কিট তৈরি করা হচ্ছে, উপযুক্ত পর্যটন কর্মসূচি তৈরি করা হবে, যা ভ্রমরী দেবী, নন্দকেশ্বরী, তারাপীঠ, বক্রেশ্বর, ফুল্লরা এবং কঙ্কালীতলা মন্দিরকে অন্তর্ভুক্ত করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সামাজিক চিন্তা ভাবনা যেটা হবে, সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রার সার্কিট তৈরি হবে। তাই ভেবেছিলাম বর্ধমানের জন্য কিছু থাকবে, আশা করি এই পরবর্তী প্রকল্পে বর্ধমানে যেগুলো আছে, সর্বমঙ্গলা মন্দির বা এই যে 108 শিব মন্দির 2 জায়গায় আছে, এবং আমাদের মেমারি বিধানসভার ক্ষেত্রে যদি আমাদপুরে 3টে কালী পুজো হয়, এই 3টে বড় কালীর পুজোতেও যদি এই ধরনের চিন্তা ভাবনা হয়, পরবর্তীকালে আমরা প্রস্তাব নিশ্চয়ই দেবো, সরকার নিশ্চয়ই ভেবে দেখবে, এমনটাই আশা করছি। দার্জিলিংকে কেন্দ্র করে পুরো সাজিয়ে তোলা হচ্ছে দার্জিলিংকে পর্যটন কেন্দ্রে, এবং এখানে ট্রেকিং, হাইকিং, রাফটিং, প্যারাগ্লাইডিং এইসব জিনিস রাখা হচ্ছে। সুন্দরবনকে সাজিয়ে তোলা হবে, ইকো রিসর্ট, নদী পর্যটন, কত বলবো, শেষ হবে না আজকে যদি এই পুরো বাজেট আমি পুরোটা বলতে চাই। ঝাড়গ্রামে নতুন করে একটা চিড়িয়াখানা হচ্ছে, টাইগার সাফারি তৈরি হবে সেখানে। পুরুলিয়া জেলাকে উন্নত করা হচ্ছে, অযোধ্যা পাহাড়, মরুগুমা, খয়রা বেড়া, বারন্তি, এই সবকিছু এখানে আসবে। সবকিছু গঙ্গাসাগর মেলাকে নতুন করে সাজানোর চেষ্টা চলছে। একটি জেলা একটি পণ্য জোর দেওয়া হবে, প্রত্যেক জেলায় একটি করে পণ্য যার জন্য বিখ্যাত, সেই পণ্যকে এবার অগ্রাধিকার দিয়ে সেই পণ্যর যাবতীয় উন্নতির জন্য চেষ্টা করা হবে। বিএসএফ জওয়ানদের বৃত্তি করা আইনে ছাড় দেওয়া হচ্ছে, কত বলবো, বলতে গেলে শেষ হবে না। সবচেয়ে বড় ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণী মাদ্রাসা উন্নয়ন যে 5,500 কোটি টাকা খরচা হতো, সেটা প্রায় অর্ধেক কমিয়ে এটা 2,544 কোটি টাকা করা হয়েছে। আশা করি পরের বাজেট এগুলো আরো কমে যাবে। কৃষির জন্য খরচা করা হয়েছে প্রায় 8,565 কোটি টাকা। এই হচ্ছে বাজেট। 2026-2027 অর্থবর্ষের জন্য প্রায় 4,38,775.29 কোটি টাকার নিট বাজেট বরাদ্দের প্রস্তাব এখানে রাখা হয়েছে। বিপর্যয় মোকাবিলার জন্য 3,035 কোটি টাকা রাখা হয়েছে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ এখানে রাখা হয়েছে 51,836.55 কোটি টাকা। 51,836 কোটি টাকা বরাদ্দ হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন। এই হচ্ছে বাজেট, যেটা করে আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে, সবাইকে চমকে দিয়েছে। ওই যে বললাম, তৃণমূল সমালোচনা করে কি বলছে, যে আমাদের সময় তো দিল্লি টাকা দিত না, তাই এই রকমের বাজেট আমরা করতে পারিনি। এটা হচ্ছে তৃণমূলের সমালোচনা। ফলে নতুন সরকারের প্রথম বাজেট, বলেছিলাম না চমক আসছে। ডাবল ইঞ্জিনের সরকার এলে কতটা ফায়দা হবে সেটা আজকের রাজ্য বাজেটে পরিষ্কার হয়ে গেছে। এ তো সবে শুরু। আগামী 5 বছর এই রাজ্য কোথায় যাবে
যেখান থেকে তলিয়ে গিয়েছিল সেখানে উঠে দাঁড়িয়ে কোথায় যে ছুটতে শুরু করবে সেটা রাজ্যের মানুষ এবারের বাজেটেই টের পাচ্ছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং সমস্ত রকমের যা যা জানাতে চান আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার প্রতিবেদন দেখতে দা নিউজ বাংলায় চোখ রাখুন। মানুষের কাজ করার পাশাপাশি এই ধরনের নিউজ আমি আপনাদের জন্য তুলে ধরবো। আর নতুন সরকারকে শুভেচ্ছা জানান, যাতে তারা এই রকমের কাজ করে এই পশ্চিমবঙ্গকে, তলিয়ে যাওয়া পশ্চিমবঙ্গকে আবার খাড়া করে উন্নয়নের লক্ষ্যে ছোটাতে শুরু করতে পারে, যারা আরো উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ ছুটতে পারে, তার জন্য যাতে এই রাজ্য সরকার একের পর এক ব্যবস্থা নিতে পারে, তার জন্য এই রাজ্য সরকারের কাছে প্রার্থনা করুন এবং রাজ্য সরকারকে শুভকামনা জানান। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।